হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি। তবে আজকে জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠেই এখন রেডি হচ্ছে একটু বেরোবো বলে। ঘুম থেকে তো উঠতে আজ একটু ইচ্ছা করছিল না, তবে বাবা জোরাজোরি করে আজকে ঘুম থেকে তুলেই দিল, কারণ বাবার সাথেই যে আজকে একটু কাজে বেরোবো। তবে বাইরে বেরিয়ে দেখি আজকে সূর্যের তাপটা এতটাই বেশি, তাই দৌড়ে ঘরে এসে আগে সানস্ক্রিনটা মাখলাম, এইবার বেরোবো। এই তোমাদেরকে নিয়ে আসলাম কিচেনে একেবারে, কিন্তু এখন আমি কিচেনে রান্না করার জন্য আসিনি, এখন কিচেনে এসেছি চা বানানোর জন্য। কত রকমের রান্না বান্না করে ফেলি, কিন্তু চাটা আমি ঠিকঠাক বানিয়ে উঠতে পারি না। আমি অনেক চেষ্টা করেছি জানো তো, আমি কেন যে চা বানাতে পারি না সেটা আমি বুঝেই উঠতে পারি না। এত ইজি কাজটা কেন পারি না কি জানি। আসলে আমাদের পেছনের ওয়াশরুমের টাইলসের কাজটা আজকেই হবে, তো যেই দাদারা এসেছে কাজ করতে তাদের 2 কাপ চা করে দিতে বললো বাবা। বিশ্বাস করো, বাবা যদি আমাকে এসে বলতো ওদেরকে রুটি তরকারি বানিয়ে দিতে, এটা মনে হয় আমার জন্য সব থেকে বেশি ইজি ছিল। মা তো এদিকে স্নান করে পুজো দিতে যাবে, মার তো দেরি হয়ে যাচ্ছে, এদিকে আমার মাথায় পড়েছে বাজ। আমি মাকে বললাম দাঁড়াও, আগে তুমি চাটা বানিয়ে দিয়ে মানে আমাকে একটু হেল্প করে তারপরে যাও। এই প্রথম চা ঠিকঠাক বানালাম, জানি না খেতে কেমন হয়েছে। মা তো গাইড করে দিয়েছে দেখলেই, কিন্তু কালারটা বেশ সুন্দর এসেছে চায়। এবার দিয়ে আসি, প্রথমবার ঠিকঠাক কালার দিয়ে ঠিকঠাক সব রকম করে হয়েছে। মার গাইডেন্স তো আছে, কিন্তু তাও আমি যে করতে পেরেছি এটাই অনেক। আমি সব কিছু করতে পারি, কিন্তু চা বানাতে আমি পারি না, জানি কেন হয় না আমার, জানি না কেন। চলো এটা দিয়ে আসি। মা এদিকে স্নান সেরে এসে আমার মহারাজ মহারতী গন্ধের আজকে তাড়াতাড়ি পুজোটাও দিয়ে দিয়েছে। মা বললো তুই ওইদিকে রান্না বান্নাটা কর, আমি এদিকে পুজোটা দিয়ে দিই, তাহলে তোর অনেকটা হেল্পও হবে। এখন ঝুড়ি ভর্তি ফুলটাকে ওই আগেকার দিনে গ্রামের বউরা যেমন কলসি কাকে নেয় সেরকম করে নিয়ে যাচ্ছে ওপরে পুজো দিতে। চলো আর বেশি দেরি করে লাভ নেই, কিচেনে হাতা খুন্তি নিয়ে আবার রেডি আজকের থেকে, কারণ দিদুন তো চলে গেছে তোমাদের বলেছি, আর মা সকালবেলা সব রেডি করে গেছে। আজকে হবে আমাদের বাড়িতে উচ্চ কুমড়ো ভাজা। আজকে যেহেতু মানডে, জানোই তো আমাদের বাড়ি মানডেতে নিরামিষ হয়। ওই যে ডাকাডাকি শুরু করতে এসছে। আর এদিকে মা পনিরটা কেটে গরম জলে কিউব কিউব করে কেটে গরম জলে চুবিয়ে রেখে গেছে, চাল ভিজিয়ে গেছে, আমার খাওয়ার করে রেখে গেছে, শুধু ছেঁকে খেতে হবে। আর এদিকে আলু সিদ্ধ করেও রেখে গেছে, আলুটা ভাজবো। আগে উচ্চ কুমড়োটা ভেজে ফেলি, এদিকে তেল দিয়েও এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, এটা দিয়ে দেবো। এটা হতে একটু সময় লাগুক, ঢেকে রেখে করে করবো। আর আমি তো একদম একটু কম তেল দিই, দিদুন যখন রান্না করেছিল দিদুন একটু তেল দিয়ে রান্না করে, আমি আবার একটু তেল একদম দিতে পারি না, মনে হয় হাতটা একদম টেনে নিয়ে আসে, পেছন থেকে একদম কেউ টেনে এরকম করে ধরে রাখে যে না দিতে দিবি না, সেরকম। আজকে সারাদিন আমার অনেক কাজ আছে। একটু নুন দেবো, আমার তো মার আজকে আবার সমস্ত কিছুই আলাদা আলাদা হবে, এখানে কোনো কিছু হবে না। নাড়িয়ে চাড়িয়ে, কারণ মার তো আবার নিরামিষের মশলার দানি আলাদা, আবার আমিষের মশলার দানি আলাদা, সব কিছু আলাদা আলাদা। এবার এটাকে ঢাকা দিয়ে দিই, এটার মতন হতে থাকে। ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে আসি, আর তোমাদেরও একটু নিয়ে যাই, কারণ তোমরাও গরমের মধ্যে কিচেনে থাকতে থাকতে আমার মতন সিদ্ধ হয়ে যাবে, আমি সেটা চাই না। তোমরা অসুস্থ হয়ে গেলে আমি আড্ডা দেবো কার সাথে, সেই জন্য আমিও একটু রেস্ট নিয়ে আসি, তোমরাও একটু রেস্ট নিয়ে আসো, তারপরে আবার আসছি। আজকের বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, একটু ঝলমলে রোদ, সাথে আবার আকাশ ভর্তি মেঘ, যেন দেখে মনে হচ্ছে রোদ আর মেঘ দুজনের সাথে কোলাকুলি করছে। কি অপূর্ব লাগছে দেখো আকাশটাকে। কখনো কখনো এরা নিজেদেরকে এত সুন্দর করে সাজিয়ে তোলে, মুগ্ধ হয়ে মনে হয় শুধু দেখতেই থাকি, চোখ ফেরানো দায় হয়ে যায়। একদিকে মেঘ একদিকে রোদ, কেমন আলো আধারে একটা ব্যাপার চলছে। একই উঠোনের মধ্যেও একদিকটা কেমন রোদের মতন খেলা চলছে, আর একদিকটা অন্ধকারে খেলা চলছে। আর আকাশটা দেখো মেঘ ভর্তি হয়ে আছে, দেখে মনে হচ্ছে আজকে একটা বৃষ্টি আসতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু আবার বলা যায় না, ওরা যখন তখন নিজের মুড চেঞ্জ করে। তো এই দিকটা আরো ভারী সুন্দর লাগছে, দেখো কেমন অদ্ভুত ভাবে সেজে উঠেছে। আমার সাথে সাথে তোমাদেরও মুডটা ফ্রেশ করে আবার নিয়ে আসলাম কিচেনে, রান্না বান্নাটা সারতে হবে। তো এদিকে তেলও গরম হয়ে গেছে, পনির গুলোকে একটু ভালো করে ভেজে নেব। দাঁড়াও, এই রোদের জন্য দরজাটা একটু বন্ধ করে নি, না হলে যে রিফ্লেকশনটা হয় তাতে তোমরা কিছু দেখতেও পারবে না আর কিছু বুঝতেও পারবে না। তোমরা
তোমরা তো জানোই আমি পনির খুব একটা বেশি ভাজি না, একটু হালকা করেই ভাজি। হালকা ভেজে তুলে ওটাকে জলে চুবিয়ে রাখবো, সফট হয়ে গেলে না পনির খেতে খুব বেশি ভালো লাগে। এই যে এদিকে মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার জলে কিছুক্ষণ চুবিয়ে রাখবো, যতক্ষণ মশলা কষানো হবে ততক্ষণ গরম জলে চুবে থাকলে একটু সফটনেসটা বাড়বে। আর এই গরম জলটার মধ্যে আমি অলরেডি নুন দিয়ে রেখেছি, নুনটাও একটু ভালোভাবে ঢুকবে। ব্যাস, ভাজাভুজির কাজ কমপ্লিট হয়ে গেছে, এইবার মশলা কষানোর পালা। ওই যে মা ওইদিকে চলে এসেছে, কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছিল তাতে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আর তাতে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মোটামুটি একটু নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে দিয়েছি। আদার যখন গন্ধটা একটু ছেড়েছে তারপরে এখানে কাঁচা লঙ্কা যে বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তোমরা তো জানোই যে আদা কাঁচা লঙ্কা বাটা আমরা আগে থেকে একটু করে রাখি, তাহলে সুবিধা হয়, প্রত্যেকদিন আর মিক্সি করতে হয় না। আদা কাঁচা লঙ্কার গন্ধটা যখন একটু ছেড়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই, সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাতে অর্ধেক টমেটো একটু কুচি কুচি করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তাতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ব্যাস আলুগুলো দিয়ে এবার ভালো মতো করে কষিয়ে নেব। এখন আমি করতে না পারলে তোমাকে কিনেই খাওয়াতে হবে। আমি অন্য কিছু রান্না করে রাখবো, চাটা কিনে এনে খাই দেবো, জোম্যাটোতে অর্ডার করে দেবো, নাহলে আমাদের সামনেই সরোজের দোকান আছে, যাবো চা কিনবো নিয়ে চলে আসবো। সরোজের দোকানের চায়ের ফ্যান সবাই যাবো, চাটা নেবো, চলে আসবো। পনিরগুলোকে ভেজে গরম জলের মধ্যে তো রেখেছিলাম, আর এই গরম জলের মধ্যে আমুল দুধ গুলে রেখে দিয়েছিলাম, তার মধ্যেই পনিরগুলো ডুবিয়ে রেখেছি। দুধের সাথে দইয়ের কি সম্পর্ক? দুধ আলাদা জিনিস, দই আলাদা জিনিস। হতেই পারে, দুটো একই জিনিস দিয়ে তৈরি হলে যে দুটোর ফ্লেভার কি একই রকম হয়? এদিকে ঝোল অলরেডি ফুটে গেছে, এবার পনিরগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি। আজকে একটু চটজলদি হয়েছে রান্না। মা এদিকে আমার খাওয়া রেডি করছে, মাকে বললাম তুমি যেহেতু চলেই এসছো আমার খাওয়ারটা একটু রেডি করে দাও, আমার তো অলরেডি দেরি হয়ে গেছে। তখন তুমি আম নিয়ে বসে যাও কেন? কখন সময় পায় তখনই আম নিয়ে বসে যায়। হঠাৎ করে ওয়েদারটা কেমন অদ্ভুত হয়ে গেছে দেখো, দেখে মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে বৃষ্টিটা আসবে, সেরকমই মেহেলটা তৈরি করেছে নিজেদের। রোদ সরে গিয়ে আস্তে আস্তে মেঘটা যখন সারা আকাশে ছড়িয়ে পড়তে থাকে না, সেটা দেখতে এত অপূর্ব লাগে। চারিদিকটা রোদ থেকে কেমন অন্ধকার হয়ে গেল, হঠাৎ করে কেমন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল দেখো। বৃষ্টি না হলেও যে অস্বস্তিকর গরমটা লাগছিল সেটার থেকে কিন্তু একটা দারুণভাবে বাঁচিয়ে দিয়েছে আমাদের। স্নান টান করে এসে গেলাম গাড়ি দেখতে, স্নান করে উঠেই আমাকে নিয়ে পালালো গাড়ি দেখতে যাওয়ার জন্য। এবার বাড়িতে আসলাম, এখন তো ওয়েদারটা দেখলেই কেমন। আজকে আবার বেরোনোর আছে, একটু ব্যাংকেও যাওয়ার আছে, কাছাপাড়া যাওয়ার আছে, কি করে কি করব সেটাই ভাবছি। না গো, এই যে মা এখন ভাজছে আমার জন্য কুমড়ো ফুলের বড়া আর বাবার জন্য বেগুনি। চারিদিকটা কেমন অদ্ভুত করে উঠলো দেখো, মোটেই বৃষ্টি আসবে না যেমন করে রয়েছে, কিন্তু কালো অন্ধকার হয়ে গেল। না আসলে আমার আর যাওয়া হবে না আজকে, কারণ 3টের পর ব্যাংকে যেতে বলেছে। 3টের পর ব্যাংকে যেতে বলেছে, কিন্তু 3টের পর, হ্যাঁ সুমন আঙ্কেলের, আমি চিনি, বলছি না সৃঞ্জয়রা যেখানে গেছিল। হ্যাঁ ও সব তো ভাড়া খাটায়। দেখো বাবার জন্য তৈরি হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে আমার জন্য কুমড়ো ফুলের বড়া। বললামই তো, এটা দেখে আর কন্ট্রোল করা যাচ্ছে না। এটা কবে বানালা? আজকে ব্যাটারটা বানালা না সেদিনের ব্যাটার? বেসন ছাড়া কি দিয়ে ব্যাটার বানিয়েছে? শুধু চালের গুঁড়োর ব্যাটার? এ আবার কেমন ব্যাটার? এত আওয়াজ হচ্ছে আজকে আমাদের বাড়িতে এই টাইলসের জন্য, আর কোনো কিছু করাই যাচ্ছে না। কাজ হচ্ছে ওয়াশরুমে, চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি আমাদের যে ওয়াশরুমে কাজ হচ্ছে সেটা। আওয়াজ দেখেছো কি মারাত্মক বাজে আওয়াজ। এই দেখো এদিকে আমাদের অলরেডি টাইলস লাগানো আজকে হয়ে গেছে, আর মাঝখানে যে কালারটা দেখছো সেই কালারের বিটটাই ওপর দিকে যাবে, এটাই আমরা বলেছি। এই কোনাটার মধ্যে যে এতটা বড় জায়গা আছে আমরা এতদিন বুঝতেই পারিনি। এখানে তো তোমরা দেখেছো যত আমাদের ওয়েস্টেজ জিনিসপত্র ছিল সেগুলোই ফেলে রাখতাম, তবে এত সুন্দরভাবে যে এটা কাজে লেগে যাবে সেটা আমরা ভাবতেও পারিনি। খালি পায়ে কেউ উঠেছো না,
আমাদের বাড়ি থেকে এখন আছে ভিডিও করতে, আমাদের বাড়ি থেকে দেখা যায় হলুদ পাতা দেখা যায়। কি আমগুলো পুরো গাছ পাকা কি রে? তোমাকে তো আমি নিয়ে আসতে বললাম কিছু নিয়ে আসো, এই তো বৌদির ব্যাগটা করে নিয়ে বৌদির ব্যাগে বৌদি নিজে কষ্ট করে এতক্ষণ আম কুড়িয়েছে তোমাকে দেওয়ার জন্য। বৌদি নেই, ব্যাগটা নেবো বলেছে, আমি খুব ভালো কি সুন্দর হাওয়া, অনেক আম হয়েছে আমাদের এই গাছটাতে, পুরো একদম গাছ পাকা। দেখো তুমি তো না, তুমি ব্যাগ আনোনি কেন? তোমাকে বললাম যে আমি বললাম যাবে দেখেছি ঢুকতে লোক, আমি কি জানি যে পাবো কিনা আমার ব্যাগ নিয়ে যাবো। সবাই বলছে চলো চলো, আমি দাঁড়াও না, আমি রায়া কোথায় গেল আসি দেখি তারপরে যাবো যাবো। এই দিকটাতেই সেটা বেশি বুঝলা, ওই পাশটাতে মানে যা ফলন হয়েছে ওই পাশটাতে হয়েছে। ওই 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 দিকটা, ওই দেখো কাকা, ওই দিকটা আমি যেই আসি দৌড়াতে দৌড়াতে, ওই দেখো ওই দিকটা পুরো পাকা। ওই যে ওই দেখো উপরটা, ওই যে ওই পাশটা, হ্যাঁ ওই দেখো ওইখানে আরেকটাও আছে পুরো পাকা। ওই দেখো ঝুলছে, ওই দেখো পুরো হলুদ হয়ে আছে। পুরো হলুদ হয়ে আছে আমাদের এর উপরে নাকি উঠে দাঁড়াবে। হ্যাঁ এই পাশটাতে পুরোপুরি ভর্তি, মানে এই ডালাটার মধ্যেই যত রাজ্যের আম, আমি তো সেটাই দেখতে পাচ্ছি, এই ডালাটার মধ্যেই আম। কথা দিয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির যে আরেকটা আমাদের বাড়ি আছে, সেই বাড়িতে ওই সামনেটা হচ্ছে পুকুর। দাঁড়াও তোমাদের সামনে নিয়ে একটু দেখাই, এই দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের পুকুর পার। পুকুরটা আমাদের না, পুকুরটা অন্য কারোর। দেখো এই জায়গাটা তোমাদের আমি কখনো নিয়ে আসতে পারিনি। আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর না, আরো বেশি ভালো লাগবে। কাকা ওই সাইডটাতে করো, ওই সাইডটা, ওই দিকটা ওই পাশটা পুরো একদম পাকা পাকা আমগুলো ঝুলে রয়েছে। ওই দেখো ওই পাশটা পুরো হলুদ হয়ে রয়েছে, ওইদিকে আমগুলো। হ্যাঁ ওই দিকটা পুরো হলুদ হয়ে রয়েছে, ওই দিকটা এই দিকেরটা গুলো তাও কাঁচা। ওই দিক দিয়ে এসে ছাদে নেড়া ছাদ না, না ঘেরা ছাদ, দরজার ছাদ খোলা, খোলাই আমাদের বাড়ি থেকে ভালো পাওয়া। কেউ আছে ঘরে? আরে আসেন না, আমি তো এখন আম কুড়াতে এই সামনের বাড়ির কাকিদের বাড়িতে যাওয়া হচ্ছে, ছাদে উঠে কাকা ওখান থেকে নাকি আম পারবে। এই দিকের ফলনটা বেশি গাছে, এই দিকটাতেই হয়েছে, এই দিকে কিছু হয়নি। ছোট্ট পেঁপে মা, তা নিয়ে যায়, কে কখন নিয়ে চলে যাবে খেতেই পারবে না। এমনি আমাদের বাড়ি পেঁপে নাই, এত পেঁপে আমাদের বাড়িতে মেন গাছ হতো, পেঁপে হতো, সেটা কেটে দিত, ট্যাঙ্কি বসানো হতো। দিয়ে দিলে কেন সব? এই আছে আমার, এই যে এখানে পড়ে, তারপরে বেশি গাছ না, এই জায়গাটায় পড়লে ফেটে যায়, ফেটে গেলে হ্যাঁ ফেটে গেলে ওগুলো আর খাওয়া যায় না, ওগুলো ফেলে দিতে হয়। ওটা না ছোটটা না, তারপরে আমি একা কত খাবো, আমার মেয়েরাও খায় না, কেটে চা। হ্যাঁ এইবার পারা যাবে, দেখেছো পুরো হ্যাঁ। আসলে আমগুলো সব পেকে আছে না, ডালাটা নরম হয়ে গেছে, বোটাগুলো মানে বোটাগুলো নরম হয়ে গেছে, তাই তো বললাম। তারপরে বোটাগুলো বলেছি আমি।
চারিদিকের এত সুন্দর ওয়েদার আর গাছ ভর্তি আম। আজকে তো পুরো ভালো করে তোমাদের এই জায়গাটা দেখাতে পারলাম না, অন্য কোনো একদিন এসে খুব ভালো করে ঘুরিয়ে জায়গাটা তোমাদের দেখিয়ে দেবো। আর এই দেখো হঠাৎ করে এটা চোখে পড়লো, একটা নারকেল গাছ কেমন ভাবে উঠেছে দেখো, কেমন বেঁকিয়ে দয়ের মতন করে। ওকে কিন্তু কেউ বলেনি, ও নিজে নিজে নিজের শেপটা তৈরি করে নিয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। আর কাকা তো আম পাড়তে এতটাই মর্ত, আমরা কবে থেকে শুনছি এই গাছে আম আছে আম আছে, সবাই কুড়িয়ে নিয়ে চলে গেল, আমাদের আর আসার সময় হয়ে ওঠে না। আমি মাকে অনেকবারই বলেছি, মা চলো একবার গিয়ে ওই গাছ থেকে আমগুলো কুড়িয়ে নিয়ে গেছি, এখানে নাকি দাঁড়ালেই টপাটপ আম পড়তে থাকে। এখানে আজকে যদি আমরা না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে সবাই যে কথাগুলো বলে সেটা কতটা সত্যি। আশেপাশের লোকজন যে এতদিনে কত আম খেয়ে নিয়েছে সেটা আমরা এখন আসার পর বুঝতে পারছি, এতদিন তো আমরা বুঝতে পারিনি। গাছ ভর্তি যে আমগুলো ঝুলে রয়েছে সেটাকে দেখতেই কত ভালো লাগছে। দেখো ওই আমরা আগে যে ছবিতে আঁকতাম না, আমি কালার করতাম, সেই রকম কালার নিয়ে আমগুলো নাকি ঝুলে আছে, দেখতে কি অপূর্ব লাগছে। আশেপাশে সবাই আমাদের বলতো জানো তো, গিয়ে গিয়ে যে হাওয়া যখন দেয় তখন এখানে নাকি এসে দাঁড়ালে টপার টপ আম পড়তে থাকে। আমরা এতদিন অতটাও গুরুত্ব দিইনি, তবে আজ এসে মনে হচ্ছে ভালোই করেছি, ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে যাব। এইরকম একটা খেতে পারতা বললাম, চুষে খাও, পুরো ছুলেই ফেললো। মিষ্টি, হেভি মিষ্টি। ওয়েলকাম। এই বছর আমার বাড়ির গাছের আমার প্রথম আম খাওয়া। আমি এতদিনে একটা আমও খাইনি, মুখেও দিইনি। আর ছোটবেলার কথা খুব মনে পড়ছে জানো তো, ছোটবেলা যখন স্কুল থেকে আসতাম মা এরকম আম একটা খুব নরম করে আমাকে দিয়ে মুখটা কেটে বলতো এবার খা। আজ মনে হলো সেই ছোটবেলাটা একটু ফিরে যাই, কেমন লাগে দেখি। আমি সবসময় একটু শক্ত আমি খেতে পছন্দ করি, মা পিস পিস করে আমার মুখের সামনে কাঁটা চামচ দিয়ে দেয়, তারপরেই ওটাকে আমি খাই। তাছাড়া আমাকে আম খাওয়ানোটা খুব দুষ্কর ব্যাপার, যেমন তেমন করে আমি আবার আম খেতে একদম পছন্দ করি না। তবে এই আম কুড়াতে গিয়ে হালকা হালকা বৃষ্টির মুখেও আমি পড়লাম। তবে একটা ভালো জিনিস কি জানো তো, বাবাকে এইভাবে আম খেতে এই বছর প্রথমবার দেখলাম। বেচারা সুগারের ভয়ে জানো তো কিচ্ছু খেতে পারে না, কত রেস্ট্রিকশনে চলাফেরা করে, তবে টেনশনে সুগারটা একটু বেড়ে গেছে, তাই আম খাওয়া সবকিছুতে রেস্ট্রিকশন হয়ে গেছে। এইভাবে আমটা খেতে দেখে আজকে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের বাড়ি মোটামুটি আম তো প্রচুর আছে, বাবা বলে জানো তো সবসময়, আগে কত আম খেতাম, এখন শরীরের জন্য কিছুই খেতে পারি না ঠিক মতো। তবে আমি এমন করে আটি খাওয়ার মানুষ কিন্তু নয়, আজকে আমটা খেতে আমার এত বেশি ভালো লাগছে তাই খুলে আটিটা নিয়েই বসেছি। বিশ্বাস করো, কার্বাইড দেওয়া আম আর গাছ পাকা আমের মধ্যে যে কতটা পার্থক্য সেটা না খেলে বুঝতেই পারতাম না। আসলে এতটা ভালো করে আম মনে হয় আমি আগের বছরও খাইনি। আমি আম খাবো বলেছি নিজের থেকে, আর এরম ভাবে আম খাচ্ছে দেখে আমার বাবা মা তো বিশাল খুশি, কারণ বলে কয়েও তো সেই মুহূর্তটা তারা দেখতে পারে না। আমার মায়ের দিকে এক গামলা আম নিয়ে বসেছে। এই আম দেখতে দেখতেই তবে আজকের ভিডিওটা শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আসবো। ততক্ষণ তোমরা ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করে তো পাশে থেকো। তোমাদের ভালোবাসা সাপোর্ট যে কতটা দরকার সেটা তো তোমরা জানোই। তবে আজকের মতন আসি, বাই বাই।